বাংলা ইন্ডাস্ট্রির মেগাস্টার সুপারস্টার যাই বলেন, সাকিব ভাই প্রথমবারের মতন 25 বছরের ক্যারিয়ারের প্রথমবারের মতন ঢাকা ফ্যাশনের মতন একটা ইভেন্টে উনি দুই দেশ মিলিয়ে বলেন আর সব দেশে যত বাংলা ভাষাভাষী আছেন তাদের বলেন, সাকিব খানের থেকে বড় সুপারস্টার আসলে বাংলা ল্যাঙ্গুয়েজের ছবির জন্য কেউ আছে বলে আমার বর্তমান সময় জানা নেই। 7 তারিখে একটা তুফানি লুকেও সাকিব ভাই আসবে। আসলে একটা কথা বলতে চাই, মানে বাংলাদেশি না, বাংলা ভাষাভাষীদেরকে নিয়ে বলতে চাই, সেটা আমাদের পশ্চিমবঙ্গেরও বাংলা ভাষাভাষীদেরকে নিয়ে বলতে চাই। মানে বাংলা ভাষাভাষীর মধ্যে যারা এখন আছে পৃথিবীর যে কোনো আনাচে কানাচে আছে, আমার মনে হয় বাংলা ভাষাভাষীদের সর্বোচ্চ সুপারস্টার বর্তমানে যিনি আছে উনি সাকিব খান। দুই দেশ মিলিয়ে বলেন আর সব দেশে যত বাংলা ভাষাভাষী আছেন তাদের বলেন, সাকিব খানের থেকে বড় সুপারস্টার আসলে বাংলা ল্যাঙ্গুয়েজের ছবির জন্য কেউ আছে বলে আমার বর্তমান সময়ে জানা নেই। তো স্বাভাবিক উনি যেহেতু ওই পর্যায়টা আছে, তো বাংলা ছবিই উনি করছে, উনি অন্য কোনো ভাষার ছবি করে না। হ্যাঁ, রিসেন্টলি হয়তো আমাদের ছবিগুলো অন্য ল্যাঙ্গুয়েজের ডাব হচ্ছে, বাট ছবিগুলো কিন্তু আলটিমেটলি বাংলা কন্টেন্টই। তো বাংলার রাজকুমার উনি, প্রিয়তমাও উনি, তুফানও উনি, সবই আসলে উনি। তো বাংলা সিনেমা আমরা চাই ওনার হাত ধরে আরো অনেক 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 দূরে গিয়ে যায়। মানে ব্যাপারটা আসলে কিভাবে জানি কাকতালীয়ভাবে মিলে যায়। হ্যাঁ, অবশ্যই আমি ওনার অনেক বড় ভক্ত, সেটা নো ডাউট, সেটা সব জায়গায় আমি বলি। কিন্তু হ্যাঁ, মানে ওনার সাথে আমার ব্যাটে বলে টাইমিং, ওনার শো বা ইভেন্টসগুলো আমার কীভাবে ম্যাচ হয়ে যায়, এটা একটা সত্যি কথা। বাট এছাড়াও আমার মুভমেন্ট হয়, অনেক জায়গায় যাওয়া হয়, বাট ওনারটা একটু চোখে পড়ে বেশি হয়তো। আমরা যতটুকু জানি 7 তারিখে ধামাকা আসতেছে, আসলে ধামাকাটা কি আপনাদের? ধামাকাটা আসলে তো সবাই অলরেডি জেনে গেছে। 7 তারিখ হচ্ছে ঢাকা ফ্যাশন ডে 3য় সিজন, যেটা লা মেরিডিয়ানে হচ্ছে। তো প্রতিবারই এই ঢাকা ফ্যাশন ডের একবার এক একটা আকর্ষণ থাকে। এবার সবচেয়ে বড় আকর্ষণটা হচ্ছে আমাদের মানে বাংলা ইন্ডাস্ট্রির মেগাস্টার সুপারস্টার যাই বলেন, সাকিব ভাই প্রথমবারের মতন উনি র্যাম্পে হাঁটছেন অ্যাজ এ শো স্টপার হিসাবে। এটাই সবচেয়ে বড় ধামাকা। আসলে র্যাম্পে সাকিব ভাইকে তেমন একটা পাওয়া যাচ্ছে না, যায় না, কিন্তু ধামাকাটা দিয়ে ঢাকা ফ্যাশন পাওয়া যাচ্ছে। আসলে এই প্রথম কি ঢাকা ফ্যাশনে র্যাম্পে আসে, না এর আগেও আপনাদের র্যাম্পে? না, উনি অনেক ইভেন্টস অ্যাটেন্ড করেছে, অ্যাওয়ার্ড ইভেন্টস হোক বা অন্য টাইপের কালচারাল ইভেন্টস হোক অ্যাটেন্ড করেছে, কমার্শিয়াল ইভেন্ট অ্যাটেন্ড করেছে। বাট এই ধরনের ফ্যাশন রিলেটেড বা মানে ফ্যাশন শো র্যাম্প রিলেটেড আমার জানা নেই যে আসলে এই ধরনের কোনো পূর্বে অ্যাটেন্ড করেছেন কিনা। এটার হাঁটার পিছনে আমি একটা রিজন বলতে পারি, সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে যখন ওনার সাথে প্রথম ছবিটা করলাম, তো আমি একদম নতুন হিসাবেই কিন্তু উনি আমার সাথে ছবিটা করেছেন। এর আগে আমার কোনো ছবির পূর্ব অভিজ্ঞতা ছিল না, কোনো রেফারেন্সও ছিল না। তারপরেও উনি আমার প্ল্যানিং বা আমার পরিকল্পনা দেখে উনি আমার সাথে কাজ করেছে। তো আমি দেখেছি উনি নতুনরা যখনই কোনো নতুন কিছু নিয়ে ওনার কাছে যায়, ওনার ওই প্ল্যানিংটা ভালো লাগে, উনি ওই নতুনদেরকে ওই সাপোর্টটা করে। উনি ভীষণভাবে নতুন যে কোনো কিছুর পাশে দাঁড়াতে উনি ভীষণ পছন্দ করে। ওইটারই ধারাবাহিকতায় ঢাকা ফ্যাশন ডেতে ওনার প্রথমবারের মতন 25 বছরের ক্যারিয়ারের প্রথমবারের মতন ঢাকা ফ্যাশন ডের মতন একটা ইভেন্টে উনি অ্যাজ এ শো স্টপার অ্যাটেন্ড করছে। আপাতত তুফান তো ঈদে আসছে, আমরা জানি, বহুল আলোচিত, মানে দু দেশের বড় বড় প্রযোজনা সংস্থার মিশ্রণে একত্রিত হয়ে আমাদের দেশের নাম্বার 1 ডিরেক্টর এখন যিনি আছে তার পরিচালনায়, নাম্বার 1 হিরো যিনি আছে তার অভিনীত, ওই দেশেরও একজন হিরোইন, আমাদেরকে এখানকার যে হিরোইন, সবাই খুব সাকসেসফুল একটা প্যাকেজে একটা বিশাল বড় তুফান আসছে, আমরা জানি ঈদে। এছাড়া 7 তারিখে একটা তুফানি লুকেও সাকিব ভাই আসবে আশা করি আমরা। এটা যদি বলতে চাই তাহলে একটু অন্যভাবে বলি, যেমন আমাদের রোজার ঈদে তো আসলে আপনারা জানেন অনেকগুলো ছবি রিলিজ পেয়েছিল, অনেক ভালো ভালো কন্টেন্ট ছিল, হয়তো হল কমের কারণে, শো কমের কারণে দর্শকরা আসলে দেখে উঠতে পারেনি। তো এইবার কোরবানির ঈদে, ঈদুল আজহায় ওই ধরনের ইস্যুগুলো একটু কম হচ্ছে। যেমন অনেক ছবি পাইপলাইনে ছিল যারা রিলিজ হওয়ার কথা ছিল, বাট তারা এবার একটু নর্মালি টেকনিক্যালি ব্যাপারটা হ্যান্ডেল করছে। এখন এবার এত খুব বেশি ছবি আসছে না। তো সাকিব ভাইয়ের ছবিটা আসলে মানে তুফান যেটা আসবে, আশা করি এই তুফানের সাথে আসলে কম্পিট করার মতন অন্য কিছুই আর থাকবে না। হলিউডে হোক, তেলুগু হোক বা বলিউডে হোক, ওরা অনেক কম বাজেটে অনেক ছবি করে যেগুলো অনেক বেশি সাকসেস পায়। রিসেন্টলি প্রেমালো যে ছবিটা, ওটা 4-5 কোটি টাকার ছবি, 150 কোটি টাকা কামিয়ে ফেলেছে। এরকম আমরা যদি কাশ্মীর ফাইলস দেখি, বলিউডে যেটা হয়েছে, ওটাও 12-14 কোটি টাকার ছবি, যেটা 200-250 কোটি টাকা কামিয়ে ফেলেছে। আসলে বলিউডের ছবি বানাতে যে 100, 200, 300 কোটি লাগে
নট নেসেসারি। হ্যাঁ, আপনি যদি মেগাস্টার নিয়ে কাজ করেন, শাহরুখ খান, সালমান খান বা ওই ধরনের কাউকে নিয়ে কাজ করেন, হ্যাঁ ওই ধরনের প্রজেক্টগুলো, ছবিগুলো লার্জার দেন লাইফের হয়, বাজেটটাও লার্জার দেন লাইফের মতনই হয়। তবে হ্যাঁ, আমরা যে বাজেটে আমরা যে কাজটা করি, যে আউটপুটটা দিই, সেটা আমার মনে হয় না বলিউড হোক হলিউড হোক এই বাজেটে এই আউটপুটটা তারাও কখনো দিতে পারবে। আমরা মানে কলাকুশলীরা বলি বা ক্যামেরার পিছনে যারা আছে তারা বলে আমরা এই দিক থেকে অনেক বেশি এফোর্টটা দিই। পৃথিবীতে মানে প্রতিটা ঘটনা হোক, প্রতিটা জিনিস হোক, কোথাও না কোথাও কিছু না কিছু ঘটছে। আমার মাথায় একটা হয়তো গল্প আছে, এই গল্পটা হয়তো আরও 10 জায়গায় থাকতে পারে। এখন কে আগে করছে কে পরে করছে, তার জন্য এটা কপি না মৌলিক না, এই টাইপের আসলে বিতর্ক হওয়াটা মানে খুব বেশি জরুরি না আমার মনে হয়। আমার জরুরি হচ্ছে আসলে দর্শক পছন্দ করছে কি করছে না। যেমন বলিউড যখন অনেক হলিউডের ফিল্ম বা সাউথের ফিল্মেরও রিমেক করে, তো সেগুলো অনেক জনপ্রিয় হয়। তো দর্শক যদি পছন্দ করে, আমাদের রিমেকও করতে সমস্যা নেই, কপি করতে সমস্যা নেই, মৌলিকও সমস্যা নেই। দর্শক গ্রহণ করাটা খুব জরুরি আমার মনে হয়।